জুলাই বিপ্লবে সারা দেশে যখন শাসক গোষ্ঠীর চোখ রাঙানি বাড়ছিল, ঠিক তখন রাজধানীর রামপুরা সহ আশপাশের এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন বাজি রেখে রাজপথে নেমে আসেন। আর তাতে স্বৈরাচারের বন্দুকের নল যেন আরও বেশি ক্ষিপ্র হয়ে ওঠে। প্রাণ হারান অসংখ্য মানুষ। এতে রামপুরা ছাড়াও মহাখালী, গুলশান, বাড্ডা, ওয়াবদা ও মেরাদিয়া সহ সমগ্র এলাকা পরিণত হয় রণক্ষেত্রে, যেন এক অঘোষিত যুদ্ধ চলছিল। এর মধ্যেই স্লোগান, চিৎকার, ক্ষোভ ও আক্রোশে ফেটে পড়ে মানুষ। পুলিশের ছোড়া কাঁদানি গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ যেন মূর্তিমান আতঙ্ক। মিছিলে মুহুর্মুহু গুলি, রক্তাক্ত রাজপথ, দিকবিদিক ছোটাছুটি, সড়কে পড়ে থাকা গুলিবিদ্ধ নিথর দেহ। তার মধ্যে চলছিল র্যাব পুলিশের সতর্ক মহড়া। এত কিছুর পরও থামেনি প্রতিবাদ ও বিক্ষোভ। মাথায় জাতীয় পতাকা বাঁধা, মুখে স্লোগান, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, আমার ভাই মরল কেন, জবাব চাই জবাব চাই, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, যে হাত গুলি করে সে হাত ভেঙে দাও। জুলাই বিপ্লবের সেই রক্তক্ষয়ী দিনগুলোয় এমন অজস্র স্লোগানে মুখরিত ছিল রাজপথ। দাবি আদায়ের লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় শিক্ষার্থীরা পুলিশের বন্দুকের নলের ক্রূর শাসানি উপেক্ষা করে এক পা দুই পা করে সামনে এগিয়ে আসেন। গড়ে তোলেন কঠোর প্রতিরোধ। ছাত্রদের উপর পুলিশ, বিজিবি আর তৎকালীন ছাত্রলীগের কর্মীদের উন্মত্ততা দেখে এলাকার দোকানদার থেকে শুরু করে বাবুর্চি সবাই নেমে আসেন রাজপথে। সেসব দিনের কথা ভেবে এখনও শিউরে ওঠেন ওইসব এলাকার মানুষ। মূল সড়ক থেকে গলি ছিল পদে পদে বাধা, পাশাপাশি আটক, গ্রেপ্তারের ভয়, ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের হামলার আতঙ্ক। তবু কিছুতেই পিছপা হননি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, নর্থ সাউথ কানাডিয়ান ইউনিভার্সিটি, ইউআইইউ, স্টেট ইউনিভার্সিটি, রামপুরা ইম্পেরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা বাড্ডা সড়কে বুক পেতে আলিঙ্গন করেন দানবের ছোড়া গুলির পর গুলি। কারফিউ উপেক্ষা করে বেগবান করেন আন্দোলন। আন্দোলনে 18 জুলাই রামপুরা বাড্ডা এলাকায় প্রথম শহীদ হন এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী, গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের হাসান শেখের বড় ছেলে জিল্লুর শেখ, যার শাহাদাতের ফলশ্রুতিতে রামপুরা বাড্ডা এলাকার তীব্র প্রতিরোধ গড়ে তোলেন আপামর ছাত্র জনতা। রামপুরা বাড্ডা হয়ে বিশ্ব রোড পর্যন্ত সড়কে ব্লকেট দিয়ে স্বৈরাচার হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনায় ছাত্র জনতার ধনুকের ছিলার মতো বুক টান করে অবিচল দৃঢ়তায় ধরে রাখেন আন্দোলনের আবেগ, উত্তাপ। রামপুরা বাসা থেকে 19 জুলাই বের হওয়ার সময় মসলিউদ্দিন বলে যান, ফিরে এসে ছেলের সঙ্গে বসে দুপুরের খাবার খাবেন। এখনো বাবার অপেক্ষায় শিশুটি। কিন্তু 10 বছরের বিশেষ চাহিদা সম্পন্ন আফনান জানে না ঘাতকের গুলি তার বাবার ঘরে ফেরার সব পথ রুদ্ধ করে দিয়েছে। তার মা বলেন, বিকেল 4টার দিকে একটা ফোন পাই, ছুটে গিয়ে দেখি আমার স্বামীর লাশ। রেজাউল করিম রামপুরা এলাকার বাবুর্চির কাজ করতেন। ছেলেকে আন্দোলন থেকে ফেরাতে সেদিন তিনি বাসা থেকে বের হন, কিন্তু চারপাশে শত শত মানুষের মৃত্যু দেখে নিজেই ঝাঁপিয়ে পড়েন লড়াইয়ে। তিনি বলেন, মধুবাগের নতুন রাস্তার মোড়ে যখন যাই, সেখানে পুলিশের টিয়ার শেলে এলাকা অন্ধকার হয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশের ছোড়া একটি বুলেট আমার চোখে এসে লাগে। শরীরে লাগে 12-13টির মতো বুলেট। দৃষ্টি হারিয়ে কর্মহীন রেজাউলের স্বাভাবিক জীবনে ফেরা আজও অনিশ্চিত। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের শিক্ষার্থী ইউসুফ সালেহিন বলেন, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমরা বাড্ডা সড়কে এসে জমা হতাম। পুলিশের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় কাউন্সিলরের লোকেরা সড়কে মহড়া দিত। মিছিল বের করলেই গুলি ছুটত। এ কারণে আমরা সড়কে বসেই বিক্ষোভ করতাম। আমাদের ডাকে, মিছিল ও দ্রোহে উত্তাল হয়ে উঠত রাজপথ। আন্দোলনে সংঘাতের অন্যতম কেন্দ্রস্থল রামপুরার ওয়াবদা রোডের মূল সড়কের পাশে একটি ছোট দোকানে সবজি বিক্রেতা ফিরোজ মিয়ার সঙ্গে কথা হয়। ভাই, ছাত্র আন্দোলনে কই ছিলেন? এখানে কি তখন দোকানে ছিলেন? এমন প্রশ্নে আটকে ওঠেন ফিরোজ। উত্তরে বলেন, আসিলাম তো। আন্দোলনের সময় আমার চোখের সামনেই এক বুড়া রিক্সাওয়ালা চাচা মইরা গেল। এই দোকানের সামনেই চাচা খাড়াইয়া আসিল। হঠাৎ কইরা প্লেনের আওয়াজ, ঠাস ঠাস করে গুলি পড়ল নিচে। আমি দৌড়াইয়া পাশের গলিতে গিয়া একটা বাড়ির গেটের মধ্যে ঢুকছিলাম। তয় চাচা রিক্সাওয়ালা বুড়া মানুষ, পালাইতে পারে নাই। পরে আইসা দেখি চাচার লাশ রাস্তায় পড়ে আছে। গুলিরা পিঠে লাইগা বুক দিয়া বাইর হইয়া গেছে, রক্ত আর রক্ত। আমি সেই দৃশ্য জীবনেও ভুলুম না।
বনশ্রী, রামপুরা ও আফতাবনগর এলাকায় আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্রলীগের সহ সভাপতি নিজামুদ্দিন আমার দেশকে বলেন, জুলাই গণ অভ্যুত্থানে জ্বলন্ত আগ্নেয়গিরি ছিল বনশ্রী, রামপুরা ও আফতাবনগর এলাকা। ছাত্র দলের একজন কর্মী হিসেবে এসব এলাকায় আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়েছে। চোখের সামনে দেখেছি অঘোষিত এক রণক্ষেত্র। মাথার উপর হেলিকপ্টার থেকে চালানো হয় গুলি। তীব্র আন্দোলনে অবশেষে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যায়। আন্দোলনে নেতৃত্ব দেয়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র সাখাওয়াত ইবনে আলী আমার দেশকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই ছাত্র আন্দোলনের একদম শুরু থেকেই মুখ্য ভূমিকা পালন করে। 5 আগস্ট সকাল থেকে ইউনিভার্সিটির সামনে রণক্ষেত্রে পরিণত হয়। কলেজ পড়ুয়া গুলিবিদ্ধ এক ভাইকে রিকশায় করে নিয়ে গেলাম নাগরিক হাসপাতালে। সেখানে গিয়ে দেখি অসংখ্য আহত কাতরাচ্ছে। ডাক্তার নেই, থাকলেও অপ্রতুল। মনে হচ্ছিল যেন ফিলিস্তিনের গাজার কোনো এলাকায় আছি। কথা বলার সময় চোখ জ্বলজ্বল করছিল সাখাওয়াতের। বলে যাচ্ছিলেন কিভাবে তখন মানুষ উদ্দীপ্ত হয়েছিল সে কথা। বলছিলেন রক্ত মানুষকে দমিয়ে রাখার পরিবর্তে সাহস জুগিয়েছিল। ওই প্রসঙ্গ টেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, রক্তাক্ত মানুষের শরীর তরুণদের ওই লড়াইকে নতুন করে শক্তি ও সাহস জুগিয়েছে, চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে গেছে। ছোট্ট দুধের শিশু কাঁধে নিয়ে এক হাতে পতাকা আর এক হাতে মুষ্টিবদ্ধ স্লোগানে সামিল হয়েছে কোনো এক তরুণী মা। সামনে পুলিশের রায়ট কার, আর্মির ট্যাঙ্ক। কি হবে পরিণতি জানা নেই, কিন্তু সাহস অনেক অসম্ভবকে সম্ভব করেছে। বনশ্রী, রামপুরা, আফতাবনগরের অলিগলি ও রাজপথ জুলাই গণ অভ্যুত্থানে জনতার দখলে ছিল। দুঃসাহসিক লড়াইয়ের অংশ নেয় এ এলাকার মানুষ। মাঠ থেকে তাদের সঙ্গে কাজ করতে গিয়েছি। ওই ব্যাটল গ্রাউন্ডে সত্যিকারের কোনো এক মাস্টার মাইন্ড ছিল না, মাস্টার মাইন্ড ছিল সাধারণ মানুষ। মূলত 17 জুলাই থেকে রামপুরা, বাড্ডা অঞ্চল, বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ওই দিনগুলোই এ এলাকাগুলো মৃত্যু উপত্যকা হিসেবে অভিহিত করা হয়। আমিন সাদ নামে এক সাধারণ শিক্ষার্থী বলেন, 28 জুলাই যখন আন্দোলন এক দফায় রূপ নিচ্ছিল, সেদিন দেয়াল লিখন কার্যক্রম করা হয়। সারা দেশের দেয়ালে তুলে ধরা হয় সাধারণ শিক্ষার্থীর উপর ফ্যাসিস্ট সরকারের বর্বরতার চিত্র। আমি সেদিন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে স্টেপ ডাউন হাসিনা লিখি। পরে পুলিশ এবং স্থানীয় ছাত্রলীগ কর্মী এসে এসব মুছে ফেলে। আমাকে অ্যারেস্ট করার জন্য চারদিক থেকে ঘিরে ফেলে। সেদিন খুব কষ্টে পুলিশের হাত থেকে বেঁচে যাই, তবে সেদিনই এই এলাকা আমাকে ছাড়তে হয়। কানাডিয়ান ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানিয়া আমিন স্নিগ্ধা মৃধা ছিলেন বাড্ডা ব্লকেডের অন্যতম একজন। সাহসী এই নারী শিক্ষার্থী বলেন, 18 জুলাই কমপ্লিট শাটডাউনের মধ্যেই সকাল 10টায় আমরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে সড়কে শান্তিপূর্ণভাবে জড়ো হই। সেখানে পুলিশ বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালায়। আমরা উত্তর ও দক্ষিণ দিক থেকে প্রতিরোধ করলে পুলিশ মাঝখানে পড়ে যায়। আমাদের ভার্সিটির ভেতরে পুলিশ ঢুকে পড়ে এবং রাস্তামুখী ফোকাস গ্লাস ভেঙে আবারও উপর থেকে আমাদের উপর অনবরত গুলি ছুড়ে। বাধ্য হয়ে আমরা প্রায় অর্ধশত শিক্ষার্থী ইউনিভার্সিটির ভিতরে ঢুকি। পুলিশ তখন ভবনের সিঁড়ি থেকে আমাদের উপর গুলি করতে করতে ছাদের দিকে চলে যায়। এ সময় আমাদের দুজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়, একজনের মাথায় এবং আরেকজনের বুকে লাগে। দুজনই সঙ্গে সঙ্গে মারা যান, বেশ কয়েকজন আহত হন। সেদিন মাথায় গুলিবিদ্ধ আমার ভাইয়ের লাশ সিঁড়িতে পড়ে থাকতে দেখেছি। গুলিতে ক্ষতবিক্ষত মাথার ভেতর থেকে মগজ আর রক্ত মিলেমিশে গড়িয়ে পড়ছিল সিঁড়িতে। সেই ভয়াবহ দৃশ্য আমাকে আজীবন ট্রমাটাইজ করে রাখবে। প্রশাসনের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রামপুরা বাড্ডা রোডে দিনের পর দিন কিভাবে আটকে রাখা হয়েছিল এ বিষয়ে জানতে চাইলে নর্থ সাউথ ইউনিভার্সিটির সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেস্তি বলেন, আমরা যখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নির্বিচারে হামলা চালাচ্ছে, এমনকি মেয়েদেরও নির্মমভাবে মারছে, তখন আমরা সবাই সম্মিলিতভাবে আন্দোলনে অংশগ্রহণের ঘোষণা দেই। এরপর মালিবাগ, রামপুরা, বাড্ডা হয়ে বিশ্বরোড পর্যন্ত ব্লকেট দেওয়ার সিদ্ধান্ত নেই। এ সময় আমরা ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, কানাডিয়ান সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে একটি কমিটি গঠন করি। এখানে কেন্দ্রীয় কিছু নির্দেশনা ছিল। পরে একটি ডিভিশন করি যে আমরা 5টি সেক্টরে ভাগ হয়ে আন্দোলন করব। এরপর থেকে তো লাগাতার কারফিউ ছিল। ওই কারফিউ আমরা ব্রেক করি, আন্দোলন চালিয়ে যাই। এখানে কিন্তু তখন আর কোনো কেন্দ্রীয় নির্দেশনা ছিল না। কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের শুধু একটা মিটিং হতো, সেখানে আমরা শুধু জানিয়ে দিতাম এটা আমাদের সিদ্ধান্ত। তারা শুধু বলতো হ্যাঁ এভাবে করলে বেটার হয়। ওই সংগ্রামের একজন অগ্রণী সৈনিক ছিলেন সাইফুল ইসলাম। সাইফুল ইসলামের জন্য 2024 সালের গণ অভ্যুত্থান একটি বিপদ সংকুল মুহূর্ত ছিল, যেখানে তিনি জানতেন তার জীবন বিপদগ্রস্ত হতে পারে, কিন্তু তিনি নিজের লক্ষ্য এবং দেশপ্রেমের প্রতি অনুগত থেকে মৃত্যুকে নিজের সামনে রেখে রাজপথে দাঁড়িয়ে লড়াই চালিয়েছিলেন। তিনি বলেন, আমাদের পথ চলা, আমাদের সংগ্রাম শুধু আমাদের ব্যক্তিগত লাভের জন্য নয়, এটি দেশের জন্য, জাতির জন্য।